নমস্কার, শুরু করছে নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। ফের সিভিক পুলিশের দাদাগিরির অভিযোগ, একেবারে কুকীর্তি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আবারও সেই সংবাদ শিরোনামে সিভিক ভলেন্টিয়ার। আপনাদের মনে থাকবে যে আরজিকর কাণ্ড পেরিয়ে গিয়েছে, প্রায় 9 মাস হয়েছে, তার মধ্যে আবারও সিভিক ভলেন্টিয়ার নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সম্প্রতি যে ঘটনা আমাদের যথেষ্ট নাড়া দিয়েছে তা হলো, আপনারা জানেন, পাঁশকুড়ার ঘটনা। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। একজন কিশোরকে একটি চিপসের প্যাকেট নিতে গিয়েছিল সেই কিশোর, এবং সেই চিপসের দোকানের মালিক তথা সিভিক ভলেন্টিয়ার তাকে কান ধরে উঠবোস করায়, মারধর করে এবং তারপর আত্মঘাতী হয় ওই কিশোর। ঘরে এখন শুধুই নিস্তব্ধতা। সন্তানহারা বাবা মা, তারা কি করবেন, তারা কিভাবে থাকবেন তারা জানেন না। এই হচ্ছে পরিস্থিতি। সিভিক পুলিশদের দাদাগিরি কোনোভাবেই, সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি কোনোভাবেই কিন্তু তাতে লাগাম পড়ানো যাচ্ছে না। লাগাম পড়াবে কে? তাদের এই যে নিয়োগ হচ্ছে ক্রমশ, সেই নিয়োগটাই বা কিভাবে হচ্ছে? আরজিকর কাণ্ডের পর কিন্তু এরকম বহুবিধ প্রশ্ন উঠেছিল সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে। সেখানে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল যে কিভাবে এই নিয়োগটা হয়, নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠিটাই বা কি। আপনারা জানেন যে সঞ্জয় রায়, যে সিভিক ভলেন্টিয়ার, যিনি মূল অভিযুক্ত ছিল আরজিকর কাণ্ডে, আপনাদের মনে থাকবে। এবং তারপরেও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি কোনোভাবেই সেখানে লাগাম পড়ানো যায়নি, ক্রমান্বয়ে বাড়ছে। এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখছি, যে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে একজন কিশোর তিনি আত্মঘাতী হচ্ছেন। সিভিক ভলেন্টিয়ার যে ব্যবহার তিনি করছেন তার প্রেক্ষিতে আত্মঘাতী হলো কিশোর। পাঁশকুড়ার ঘটনা আপনাদের বলছিলাম। এরপরেও আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি যে আবার কয়েকদিন আগে আমরা দেখেছি আরজিকর কাণ্ডের পরপরই আমরা দেখেছি, আপনাদের মনে থাকবে, সিথিতে আপনাদের যে ছবি আমরা দেখেছিলাম যে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ মদ্যপ অবস্থায়, সেই ছবিও আমরা দেখেছি। অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি কোনোভাবেই হ্রাস পাচ্ছে না, তাদের কোনোভাবেই লাগাম পড়ানো যাচ্ছে না। আমরা এই নিয়ে আজকে আলোচনা করব। এবং এরই পাশাপাশি আজ নীতি আয়োগের বৈঠক ছিল। সেই বৈঠকে প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, বিকশিত রাজ্য গড়ে তোলার ওপর জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনো লক্ষ্যই পূরণ করা অসম্ভব নয়। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে আলাপচারিতায় যাব। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল সমর্থক দেবব্রত রায়। দেবব্রতদা, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে অনলাইনে রয়েছেন বিজেপির প্রতিনিধি জ্যোতি চ্যাটার্জি। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল রয়। আমি আলোচনা করছি, প্রথমেই বলতেই হয় যে এবার আমরা যে ছবি দেখলাম তা দেখে পুরোপুরি তাজ্জব। সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির অভিযোগ আমরা প্রায়শই দেখছি, অহরহ ঘটছে সেই ঘটনা, কিন্তু এবার একেবারে পুলিশের পোশাক পরে সেই দাদাগিরি চলল। এবার একদম নীরজ কুমার সিং, যিনি প্রগতি ময়দান থানার সিভিক ভলেন্টিয়ার, তিনি আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে সহায়তা করাই হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের কাজ। তিনি সাহায্য করলেন কিভাবে? এই গুণধর নীরজ কুমার সিং, তিনি একেবারে পুলিশের সাজে পোশাক পরে একেবারে কসবা থানা এলাকায় তোলাবাজি করছিলেন। আর সেই সময় স্থানীয় বাসিন্দারা তারা 100 নম্বর ডায়াল করে অভিযোগ করেন এবং তারপরে কসবা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এই হচ্ছে বিষয়। কিন্তু বিষয়টা যেটা, যে নীরজের এই কীর্তিতে অনেকেই সঞ্জয় রায়ের প্রসঙ্গ টানছেন এবং সম্প্রতি যে ঘটনা আপনাদের বলছিলাম, বারবারই এই ঘটনার বলতেই হচ্ছে কারণ এই ঘটনা যথেষ্ট মর্মান্তিক। পাঁশকুড়ার ঘটনা, যেখানে একজন কিশোরকে আত্মঘাতী হতে হলো সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্যে, কার্যত তার তাণ্ডবে, তার ব্যবহারে আত্মঘাতী হতে হলো কিশোরকে। দেবব্রতদা, আপনার কাছেই প্রথম যাব যে প্রশ্ন নিয়ে, যে সিভিকের দাদাগিরি লাগাম টানা যাচ্ছে না কেন? কি জন্য লাগাম টানা যাচ্ছে না? এভাবে তারা নিজেদের প্রতাপ দেখাচ্ছে, নিজেদের একেবারে ফলাও করে যেভাবে দাদাগিরি করছে, সেখানে একজন কিশোর পর্যন্ত আত্মঘাতী হয়েছে। তারপরেও কি লাগাম পরানো যাবে না? আরজিকর কাণ্ডের পরেও কি কোনো শিক্ষা হয়নি? দেখুন, অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা। একটা শিশুই বলতে পারি, কিশোর ক্লাস 7-এ পড়ে, তার মর্মান্তিক ঘটনা, একটা সামাজিক অবক্ষয়ের দিক আমাদের দেখিয়ে দিয়েছে। এটাও দেখতে হবে কি কারণে ঘটনা ঘটেছে এবং কেন হয়েছে, এগুলো তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে। আগামী দিনে আমরা তদন্ত হলে আমরা সেগুলো দেখতে পাবো। কিন্তু প্রাথমিকভাবে যেটা উঠে আসছে, আপনারা যেটা সাসপেক্ট করছেন, সেই বিষয়ে আমরা আলোচনা করছি এখানে। কিন্তু দেখতে হবে ঘটনাটা কি ঘটেছিল এবং কেন এই ছোট্ট একটা শিশু এই আত্মহননের পথ বেছে নিল।
তার সামাজিক অবস্থা, ওই জায়গাটা এবং তাদের পারিবারিক পরিস্থিতি, এবং সেই বিষয়ে আমাদের তদন্ত চলছে। সেটা তদন্ত হলে আমরা নিশ্চয়ই বুঝতে পারি। কিন্তু যে অভিযোগটা উঠে আসছে, একজন সিভিক নাকি তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট বলুন কিংবা মানসিক অ্যাসাল্ট বলুন, এই ধরনের কিছু একটা করেছিল, এই অভিযোগটা উঠে আসছে। নিশ্চয়ই অভিযোগের সত্যতা প্রমাণ যদি হয়, যিনি অভিযুক্ত সে নির্দিষ্ট ধারায় দেশের আইন যা আছে সেই আইন অনুযায়ী তারা শাস্তি পাক। এবং বিগত দিন যেটা সঞ্জয় রায় প্রসঙ্গে যে অভিযোগ আসছে, নিশ্চয়ই দেশের আইন যে আইন রয়েছে সেই আইনে তিনি দোষী সাব্যস্ত হন কি হবেন, আগামী দিনে সেই ব্যবস্থা তারা নেবেন, এখানে কিছু বল নেই। কিন্তু দেখতে হবে তারা যখন কাজ করছে তাদের পোশাক পরে অন ডিউটিতে তারা কি করছে সেটা দেখা দরকার। এবং যে ঘটনাগুলো ঘটেছে তাদের ডিউটির বাইরে হয়তো তারা ছিল, সেই ঘটনা তার বাইরেও তারা মানুষ, তাদের পরিচয় একজন সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ হিসেবে তারা কি ঘটনা ঘটিয়ে ফেলছে তার দায়িত্ব সরকারের নয়। নিশ্চয়ই দেখতে হবে সেই যখন একটা সরকারি বা আধা সরকারি পদে আসীন হয়েছে, তাদের সামাজিক ব্যাপারটাও খেয়াল রাখা দরকার। এবং যখন আইনকে তারা সহযোগিতা করছে, আইন প্রশাসনকে তারা সহযোগিতার কাজ করছে, এবং তাদের মানসিক চিন্তাধারাও সেই পর্যায়ে হওয়া উচিত। কিন্তু এই ঘটনা রাজ্য সরকারের একটা নির্দিষ্ট গাইডলাইন রয়েছে ক্ষেত্রে, সিভিকের ক্ষেত্রে, হ্যাঁ সিভিকের ক্ষেত্রে রয়েছে, আর সেটা থাকাটাই স্বাভাবিক। সেখানে বলা হচ্ছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না। যদিও আমরা সঞ্জয় রায়ের ক্ষেত্রে সেরকম বিষয়টা দেখিনি, তিনি তো পুলিশ ব্যারাকে থাকতেন, পুলিশের পোশাক পরে পুলিশের লেখা বাইকে ঘুরে বেড়াতেন, এরকম দৌরাত্ম কার্যত উঠে এসেছে প্রকাশ্যে। কিন্তু তারপরেও সিভিকের দাদাগিরি কমছে না। কিন্তু সেই রাজ্যের গাইডলাইনের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, সেখানে বলা হচ্ছে যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকা যাবে না, আলাদা করে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে পুলিশ সুপার, পুলিশ কমিশনার এরা রয়েছেন। তাহলে সেই কমিটি কি করছে? কমিটি কি তার কাজ করছে? সিভিক ভলান্টিয়াররা যেভাবে প্রকাশ্যে দাদাগিরি করছে, দেখুন আপনি প্রধানত যেটা বলছেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার ব্যবস্থার কথা বলছেন। আইন শৃঙ্খলা যদি দেখেন সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা খুব ভালো জায়গায় রয়েছে। সেটা হোম ডিপার্টমেন্টের যে এনসিআরবি রিপোর্ট বেরোয়, সেই রিপোর্টে আমরা দেখতে পাই প্রতিবারই আমাদের পশ্চিমবঙ্গ খুব প্রথম সারিতে থাকে। এবং কলকাতা হচ্ছে দেশের মধ্যে সেরা শহর, যেখানে নিরাপত্তা দুর্ঘটনা এবং কোনো ক্রাইমের ঘটনা একদম খুব কম পরিমাণে দেশের মধ্যে সর্বোচ্চ জায়গায় রয়েছে। তাই এখানে আইন শৃঙ্খলা নিয়ে যে অভিযোগটা আসছে একদম ভুল ধারণা। নিশ্চয়ই সারা দেশের বাইরে পশ্চিমবঙ্গ নয়, কলকাতাও নয়, সেখানে কিছু দুর্ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। সেটাও সরকার চেষ্টা করছে যাতে এই ঘটনাগুলো না ঘটে, আগামী দিনে সে খেয়ালও রাখা হবে। এবং যে ঘটনা ঘটে সত্যি দুঃখজনক এবং ন্যাক্কারজনক, এটা নিয়ে মনে হয় রাজনীতির এইভাবে করাটা ঠিক নয়। যারা করছেন তারা ঠিক কাজ করছেন না। অনিলবাবু, আপনার কাছে যে প্রসঙ্গে যাব, যে সিভিক পুলিশ এদের দায়িত্ব কতটা, বা সিভিক ভলেন্টিয়ার এদের দায়িত্ব কতটা, এদের নীতিটাই বা কি, বা কতটা অধিকার আছে, কতটা তারা কাজ করতে পারে, কি কি বিষয় মেনে চলা উচিত, সেই ট্রেনিংটাও কি তাদের হচ্ছে? অনিলবাবু, দেখুন সিভিক ভলেন্টিয়ার, এদের সিভিক পুলিশ বলা হয় না, ঠিক, এদের বলা হয় সিভিক ভলেন্টিয়ার। তো সিভিক ভলেন্টিয়ারদের প্রধান কাজ হচ্ছে পুলিশের সহযোগী সংস্থা হিসেবে এরা পুলিশের কাজে সহযোগিতা করে। এর দুটো অ্যাসপেক্ট আছে। যখন এদের রিক্রুটমেন্ট 2013 সালে হয়েছিল, গভর্নমেন্ট এটাই চিন্তা ভাবনা করেছিলেন যে পুলিশের সংখ্যা এখনো কিন্তু জনসংখ্যার তুলনায় কিন্তু কম। এখন পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু তাহলেও কিন্তু যথেষ্ট কম রয়েছে এখন, যার জন্য জনসংখ্যা যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে, শহরে নানা রকমের অপরাধ বাড়ছে, নানা রকমের ল অ্যান্ড অর্ডার বাড়ছে, ট্রাফিক প্রবলেম বাড়ছে। এই কাজটা যদি স্মার্টলি করতে হয়, দক্ষতার সঙ্গে করতে হয়, তাহলে পুলিশের সঙ্গে বেশ কিছু আরো কিছু এমপ্লয়মেন্ট দরকার। তখনই কিছু আনএমপ্লয়েড যারা লোক রয়েছে তাদের কিন্তু প্রায় 1,39,000 লোককে কিন্তু চাকরি দেওয়া হয়েছিল, যারা এডুকেটেড পার্সন রয়েছে তাদেরকে কিন্তু পদ্ধতি মেনে চাকরি দেওয়া হয়েছিল। উদ্দেশ্য দুটো ছিল, একটা হচ্ছে আনএমপ্লয়মেন্টটাকে দূর করা, যাতে অনেকগুলো পরিবার খেয়ে পরে বাঁচতে পারে। দ্বিতীয় যে কারণটা ছিল সেটা হচ্ছে পুলিশ যাতে আরো বেশি ম্যান পাওয়ার পায়, পুলিশের ইন্টেলিজেন্স কালেকশন। সিভিক ভলেন্টিয়ারগুলো যে থানা এলাকাগুলোতে রিক্রুট করা হয়েছে, সেই থানা এলাকা থেকেই কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হয়েছিল। বেশিরভাগ জায়গাতে দেখবেন যে সিভিক ভলেন্টিয়ার বাড়ি যেখানে, সেই থানায় বা সেই পুলিশ ইউনিটে, সেখানেই তার জুরিডিকশনের মধ্যে তারা কাজ করছেন। ফলে তাদের পক্ষে অনেক বেশি সহজ তার নিজের এলাকাতে কারা অপরাধী, কারা ওখানে চোলাই বিক্রি করছে, কারা ওখানে সাট্টা বিক্রি করছে বেআইনিভাবে, কারা ওখানে জুয়া খেলে জীবিকা অর্জন করছে, নানা রকম অসামাজিক কাজ করছে, বাইরে থেকে কারা অসামাজিক লোক এসে ওখানে আশ্রয় নিয়েছে, কারা বোমের মশলা এনে ওখানে বোম তৈরি করছে, কারা ডাকাতি চুরির সঙ্গে যারা সুযুক্ত থাকতে পারে, কমিউনাল নেচারে কারা গুজব ছড়াচ্ছে। এই সমস্ত ইনফরমেশনগুলো যেগুলো পুলিশের কাজে ভীষণ জরুরি, এই কাজগুলো কিন্তু অত্যন্ত দ্রুত দেওয়ার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে।
দ্বিতীয় হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ কাজ যে সমন সার্ভিস কোয়ালিটি বাড়ি খুঁজে বার করা, তাদের বাড়ি যাতে খুব কুইকলি টেস্ট করা যায়। সমন সার্ভিস করার ক্ষেত্রেও তারা কিন্তু পুলিশের সঙ্গে সহযোগী ভূমিকা পালন করে। এখন এইগুলো কিন্তু প্রধান কাজ। বিভিন্ন ল অ্যান্ড অর্ডারের ক্ষেত্রেও পুলিশের সঙ্গে থাকবে। তারা একেবারে নিজেরাই গিয়ে ল অ্যান্ড অর্ডারটা পুরো সামলে দেবে এমন নয়। যদিও আমি দেখবো অনেক জায়গায় শুধু সিভিক ভলেন্টিয়ার জলে ঝাঁপ দিয়ে তারা মানুষের জীবন বাঁচিয়েছে। একটা কেউ জলে ডুবে যাচ্ছে শিশু, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। সিভিক ভলেন্টিয়ারের মধ্যে এই যে কিছু খারাপ কাজের কথা যেটা আপনারা আলোচনা করছেন, এটা ঠিক অত্যন্ত দুর্ভাগ্যের। এটা যারা ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে সহযোগী একটা সংস্থা সিভিক ভলেন্টিয়ার, তারা কোনো অপরাধ সঙ্গে যুক্ত থাকবে, তারা মানুষের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়াবে, এটা অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যের। পুলিশ ডিপার্টমেন্টের কাছেও এটা অত্যন্ত লজ্জা। কিন্তু আপনি যদি পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন যে বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার, প্রায় আমি বেশিরভাগ না বলে বলবো প্রায় সব সিভিক ভলেন্টিয়ার, তারা কিন্তু তাদের বেতন কিছুটা কমও রয়েছে, এখনো পর্যন্ত কম, তবুও তারা কিন্তু খুব ভালো কাজ করছেন। তারা কিন্তু মানুষের জীবন সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পুলিশ যে কাজটা সরকারিভাবে করে থাকেন সেই কাজটা আরো দক্ষতার সঙ্গে করবার জন্য তারা কিন্তু পুলিশের ভীষণভাবে সহযোগিতা করছেন। তারা মানুষের জীবন বাঁচাচ্ছেন। কখনো দেখা যাচ্ছে যে একটা দুর্ঘটনায় ট্রাফিক অ্যাক্সিডেন্টকে তারা রুখে দিয়েছেন, কোথাও রাস্তা পারাপার করে দিচ্ছেন, বয়স্ক লোককে তারা নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন, অসুস্থ লোককে, এরকম কিন্তু বহু কাজ কিন্তু তারা করছেন। কিন্তু প্রধান যে সরকারিভাবে সিভিক ভলেন্টিয়ারের উপর যে কাজগুলো সেটা আমি বলছিলাম, এটাই প্রধান কাজ। সমন সার্ভিস করা, ওয়ারেন্টি বাড়ি ট্রেস করা, বিভিন্ন ইন্টেলিজেন্স লোকালি কালেক্ট করা, করে থানার ওসির কাছে তারা পৌঁছে দেওয়া। অর্থাৎ অনিলবাবু, পুলিশকে সহায়তা করাই হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের কাজ, আপনি যেমনটা স্পষ্ট করলেন। কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ারদের কোথাও গিয়ে এই পলিসি নিয়ে কি কোথাও সমস্যা থেকে যাচ্ছে? সেই পলিসিটি কোথাও গিয়ে ট্রান্সপারেন্ট হচ্ছে না, এটা কি কোথাও গিয়ে নন ট্রান্সপারেন্ট থেকে যাচ্ছে? এটাই কি সমস্যার মূল কারণ? আমি এই প্রসঙ্গে আসবো আপনার কাছে। এবার আমি একটু জ্যোতির কাছে ফিরবো। জ্যোতি, আপনার কাছে যে প্রশ্ন, যে সিভিক ভলেন্টিয়াররা এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? আরজিকর কাণ্ড ঘটেছে, তারপরে আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে দাদাগিরির অভিযোগ সামনে এসেছে, কোথাও আমরা দেখেছি মদ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির অভিযোগ। সম্প্রতি আমরা পাঁশকুড়ার ঘটনা দেখছি, সেখানে একজন কিশোর, তিনি আত্মঘাতী হয়ে গেল। তারপরেও সিভিক ভলেন্টিয়াররা তারা এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? দেখুন, সিভিক ভলেন্টিয়ার তো ধরুন আপনার আমার মতো বাড়িরই লোক, কিন্তু কোশ্চেনটা হচ্ছে এদেরকে যদি পিছন থেকে কেউ সাপোর্ট না করে, পিছন থেকে যদি কেউ একটা ইলেকট্রিক সাপ্লাই লাইন না থাকে, তাহলে তো সে কোনোদিন পাওয়ার পাবে না। আজকে আপনি ভাবুন, আরজিকরের ক্ষেত্রে 36 ঘন্টা কর্মরত একজন ডাক্তার, তাকে খুন এবং ধর্ষণ হতে হলো, তাও তার নিজের কর্মস্থলে। কে করলো? একজন সিভিক ভলেন্টিয়ার। তার মানে আমি এটা বলতে চাইছি যে সব সিভিক ভলেন্টিয়ারই খারাপ, কিন্তু এদেরকে খারাপ বানানো হচ্ছে এই কারণের জন্য যে এদেরকে ভোট মেশিনারি পার্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজকে পুলিশ যে গণশত্রুতে পরিণত হচ্ছে, মানুষ পুলিশের প্রতি আর আস্থা রাখতে পারছে না। তার কারণ পুলিশ তৃণমূলের দলদাসের মতো কাজ করছে, এটা তো ফ্যাক্ট। আজকে পুলিশ তো আপনার আমার ট্যাক্সের টাকায় চলা পুলিশ। তাদের উচিত যে আইনের যা বিধিবিধান আছে তার সেই অনুযায়ী চলা। বিরোধী রাজনৈতিক দল, তার ক্যাডার, বিরোধী রাজনৈতিক দল কোনো প্রোগ্রাম করলে বা তারা কোনো রকম অপারেট করার চেষ্টা করলে তাদেরকে কেস দেওয়া থেকে শুরু করে, ভোট লুট থেকে শুরু করে, ইলেকশন মেশিনারি পার্ট হচ্ছে পুলিশ, এবং তাদের সাবসিডিয়ারি হিসেবে কাজ করে হচ্ছে আপনার এই সিভিক ভলেন্টিয়ার। তো সুতরাং এই যে একটা ফোর্সকে আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে, যাদেরকে বা যেসব কমিউনিটিকে আপনার নিজস্ব স্বার্থে ব্যবহার করা হয়, তারা কিন্তু পরবর্তীকালে গণশত্রুতে পরিণত হয়। আজকে পুলিশ কিন্তু আপনার আমার মতো সাধারণ বাড়িরই, তারা কিন্তু চাকরি করতে গেছিল, তাদেরকে একটা চেন অফ কমান্ড ফলো করতে হয়। আজকে পুলিশের দেখবেন বিনীত গোয়েল থেকে শুরু করে এই যারা সবগুলো না অবাঙালি দেখতে পাবেন, ওখানে একটাও বাঙালি দেখতে পাবেন। তো এই যে বিনীত গোয়েল, আপনার এই যে কোম্পানি, এরা কি করে, বা রাজীব কুমার, এরা এই নিচের যে পুলিশের যে কর্মকর্তা যারা আছে বা সিভিক ভলেন্টিয়ার, এদেরকে তাদের যে রাজনৈতিক প্রভু, এই রাজনৈতিক প্রভুকে সন্তুষ্ট করতে গিয়ে সিভিক ভলেন্টিয়ার এবং আপনার নিচু স্তরের পুলিশ, তারা কিন্তু মানুষের গণশত্রুতে পরিণত হচ্ছে।
আজকে যেটা আপনি একজন অ্যাঙ্কার মানে হিসেবে যদি আপনি কি বলতে চাইছেন যে শাসক নেতাকে খুশি করাই এখন সিভিক ভলেন্টিয়ারদের দক্ষতার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে? না, রাজনৈতিক প্রভুদেরকে সন্তুষ্ট করা, এবং রাজনৈতিক প্রভু শুধু দেখুন, পুলিশ একটা চেইন অফ কমান্ড ফলো করে। আপনি ধরুন একটা সাংবাদিকতা করছেন, আপনার চ্যানেলে একটা পলিসি রয়েছে, নিশ্চয়ই একটা হাউসের পলিসির বাইরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। সেরকম ভাবে একটা এসপি যদি কমান্ড দেয় আপনার ওসি কে বা আইসি কে, ওসি কিন্তু তার বাইরে যেতে পারে, বা একজন ওসি বা আইসি যখন হচ্ছে আপনার সিভিক ভলেন্টিয়ারকে ডাইরেকশন দিচ্ছে, তার কিন্তু সেটা ভায়োলেট করার ক্ষমতা নেই। এই যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিনীত গোয়েল থেকে শুরু করে এই যে টোটাল, যেখানে বাঙালিদের মুখ আমি দেখতে পাই না এখন, এরা এই ওসি বা আইসি দেরকে রাজনৈতিক স্বার্থেই ব্যবহার করছে ডাইরেকশনের মাধ্যমে। এরা তো কিছু করার নেই। এরা চাইলেও, অনেক সিভিক ভলেন্টিয়ার তারাও চায় যে ভাই নিরপেক্ষ ভাবে থাকতে, তারা সংসার চালাবে, ওসিআইসিও চায়, কিন্তু তাদেরকে রাখতে দেওয়া হচ্ছে না, বিকজ আপনার একটা পরিবেশ তৈরি এরকম করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস নীতিগতভাবে এটা কতটা ঠিক বা ঠিক না সে নিয়ে আমরা আলোচনা করব যদি একটা ব্রেকের পর। আমরা ফিরছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যে সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরি ক্রমান্বয়ে বাড়ছে, তাদের যে ভূমিকায় দেখা যাচ্ছে তা অত্যন্ত চিন্তার বিষয়। কারণ আমরা দেখেছি এই সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি যেভাবে অহরহ হচ্ছে, এবং একজন কিশোরের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে, আত্মঘাতী হয়েছে কিশোর। পাঁশকুড়ার ঘটনা আপনাদেরকে মনে করাবো, চলতি সপ্তাহেই এই ঘটনা ঘটেছে। এবং এরপরেও কিন্তু আজকে পুলিশের পোশাক পরে যেভাবে দাদাগিরির অভিযোগ উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের, তা নিয়েও কিন্তু যথেষ্ট উদ্বেগের। আমি প্রথমেই চলে যাব অনিল বাবুর কাছে। অনিল বাবু, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনি জানাচ্ছিলেন যে সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব কি, পুলিশকে সহায়তা করাই হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের দায়িত্ব। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারদের এই নিয়োগ পদ্ধতি নিয়ে কি কোথাও সমস্যা রয়ে যাচ্ছে? যে নিয়োগ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল শীর্ষ আদালত, যে নিয়োগ পদ্ধতিটা কিভাবে হয়, সেখানে যোগ্যতার মাপকাঠিটাই বা কিভাবে নির্বাচিত হয়, নির্ধারণ হয়, তো সেখানেই কি কোথাও গিয়ে গলদ থেকে যাচ্ছে অনিল বাবু? দেখুন, যখন 2013 সালে নিয়োগ করা হয়েছিল, আমার খুব ভালো করে খেয়াল আছে তারা কি ধরনের কাজ করবে, কারা এর মধ্যে কাদেরকে নিয়োগ করা যেতে পারে, তাদের মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছিল মাধ্যমিক পাস, বয়সের একটা সীমারেখা ছিল 18 বছর থেকে 30-এর মধ্যে, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল। কোনো ক্রিমিনাল কেস তাদের বিরুদ্ধে থাকা চলবে না। এসব যে কোনো সরকারি এমনকি বেসরকারি চাকরিও দেখবেন আপনি, নিয়োগের ক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল কেস কারোর যদি থাকে, সেই ক্রিমিনাল কেস যদি ট্রায়ালে বেকসুর খালাস হয়ে থাকে আলাদা, না হলে কিন্তু তাকে সরকারি চাকরির ক্ষেত্রে বা সরকারি কোনো আন্ডারটেকিং কোনো সংস্থায় তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। তো সিভিকের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছিল। আর সেখানে কিন্তু একটা ইন্টারভিউ কমিটি তৈরি হয়েছিল, জেলার যারা সিনিয়র পুলিশ অফিসাররা ছিলেন তারা ইন্টারভিউ নিয়ে তাদের দিয়েছিল। তো এইটার ক্ষেত্রে যে গাইডলাইনটা ছিল, সেই গাইডলাইনের মধ্যে কিছু ভুল ছিল বলে আমার মনে হয় না। এবারে নিয়োগের ক্ষেত্রে কোথায় দেখুন, যে কোনো ডিপার্টমেন্টে যখন যে নিয়োগ প্রক্রিয়া চলে, যেখানে ইন্টারভিউ মাধ্যমে হয় বা পরীক্ষার মাধ্যমে, সেখানে কিন্তু 100% অ্যাসেসমেন্টটা কি কারেক্ট অ্যাসেসমেন্ট হয়? এই ফার্স্ট এবং সেকেন্ড 1 নম্বরের ডিফারেন্স যখন হয় মাধ্যমিক পরীক্ষাতে, এটা কি আপনি বলতে পারবেন যে একজন এক্সামিনারের হাতে যে খাতাটা দেখেছে 100তে 100 পেয়েছে, আরেকজন এক্সামিনারের হাতে তার থেকে ভালো লিখেও 100তে 100 নাও পেতে পারে? এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। কিন্তু এর মানে এই নয় যে সেই ছেলেটি পিছিয়ে আছে বা সেই নিয়োগের পদ্ধতিগত কোনো ভুল ছিল তা নয়। কিন্তু এটা কিন্তু একটা জেনারেল প্রবলেম, এটা ফেস করতে হয় আমাদের সবাইকে। তো এই নিয়োগ পদ্ধতিতে বা তাদের গাইডলাইনে কোথায় ভুল ছিল বলে কিন্তু আমি দেখি, আমি ফিল করিনি। বরঞ্চ আমি বলবো যে এটা অত্যন্ত একটা কাজে লেগেছে। পুলিশের সংখ্যার স্বল্পতা, এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট বহু বছর ধরে ভুগেছে, সাধারণ মানুষও কিন্তু ভুগেছে। অনিলবাবু, এখানে কিন্তু আরো একটা প্রশ্ন সামনে আসছে অনিলবাবু, যেভাবে আমরা আরজিকর কাণ্ডের ক্ষেত্রেও দেখেছি, যেখানে পুলিশের লেখা বাইকে সিভিক ভলেন্টিয়ার একজন ঘুরে বেড়াচ্ছে, পুলিশের ব্যারাকেই সে থাকছে। অর্থাৎ যে পুলিশ আধিকারিকদের সঙ্গে এই সিভিক ভলেন্টিয়ার থাকছেন, তাতে দেখা যাচ্ছে যে বেশিরভাগ কাজই সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে করানো হচ্ছে, কাজে এগিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আরো বাড়বাড়ন্ত হয়ে যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার, আরো বেশি করে পাত্তা পেয়ে যাচ্ছে। তো সেখানে কি পুলিশ আধিকারিকদের ওপরেও একটা দায় বর্তায়? হ্যাঁ, এই যে ব্যাপারটা আপনি বলছেন, দেখুন
পুলিশের সহযোগী সংস্থা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ পুলিশের কাছে সহযোগিতা করবার জন্য ওদেরকে নিয়োগ করা হয়েছে। তা ওরা থাকবে কোথায়? ওরা থানাতেই থাকবে। এবং ওদের যখন সমন সার্ভিস করতে পাঠানো হয়, হয় থানা থেকে কোনো সাইকেল দিয়ে পাঠানো হবে, অথবা থানা থেকে মোটরসাইকেল দিয়ে পাঠানো হবে, পুলিশের মোটরসাইকেল, যেটা পুলিশ ডিপার্টমেন্টের মোটরসাইকেল। ওরা যদি ধরুন কোনো রিভারাইন কোস্টাল থানাতে থাকে, তাহলে যখন পেট্রোলিং করবে, তা ওরা তো সেই টপোগ্রাফিগুলো সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার বলে আরেকটা কনসেপ্ট আছে, আপনি জানেন, এবং তারাও সঙ্গে যায়। তো এদেরকে সঙ্গে নিয়ে যাওয়া হয়। তো এই লোকগুলো তো পুলিশের যে কনভিয়েন্স আছে, পুলিশের যে গাড়ি ঘোড়া ভেহিকেল, এগুলো ইউজ করবে, পুলিশের যে ব্যারাকগুলো রয়েছে, বা তাদের অনেক সময় সিভিক ভলেন্টিয়ার জন্য আলাদা ব্যারাকও অনেক জায়গায় করা যেতে পারে, বা করার একটা চেষ্টা চলছে, এখন হয়তো সব জায়গায় করে উঠতে পারেনি, কিন্তু তাদেরও তো একটা বিশ্রাম দরকার। ওরাও তো মানুষ, ওদেরকেও তো দিতে হবে এই সুযোগগুলো। এক্সেপশন তো সব জায়গায় থাকে। আপনি দেখবেন, আপনি পরিসংখ্যান যদি ভালো করে নেন তাহলে দেখতে পাবেন যে শুধু চুরি ডাকাতি নয়, রেপ কেস শুধু নয়, বিভিন্ন ঘটনাতে কিন্তু সমস্ত প্রফেশনের লোককে কিন্তু গ্রেপ্তার হয়েছে, সমস্ত প্রফেশনের বিরুদ্ধেই কিন্তু কিছু না কিছু অপরাধী লোককে খুঁজে পাওয়া গেছে, তারা অ্যারেস্টও হয়েছে। তো সিভিক ভলেন্টিয়ার তার ব্যতিক্রম হতে পারে না। পুলিশ ডিপার্টমেন্টের শুধু যে পুলিশ, রেগুলার পুলিশ যেটা, সেই পুলিশেও কিন্তু কিছু লোক কিন্তু অপরাধের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ হওয়ার পরে তদন্ত করে দেখা গেছে সত্যি, এবং তার অ্যারেস্ট করা হয়েছে। রিসেন্টলিও ঘটনা ঘটেছে এরকম একটা কলকাতাতে। তো এইগুলো তো ব্যতিক্রম কিছু ঘটনা ঘটতেই পারে, ঘটে, যদিও এটা খুব দুর্ভাগ্যের, যেহেতু মানুষ তো পুলিশের কাছ থেকে আশা করে, পুলিশ বিভাগের কাছ থেকে আশা করে যে মানুষ তার জীবন এবং সম্পত্তি সুরক্ষিত থাকবে পুলিশের দ্বারা। তো পুলিশের সহযোগী সংস্থার কোনো লোক বা পুলিশের অপরাধ করে, একজনও যদি করে, সেটা মেসেজটা মানুষের কাছে মানে কোথাও কি অনল বাবু, কোথাও কি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে রাজ্যে বর্তমানে 1,30,000 সিভিক ভলেন্টিয়ার রয়েছে, সেখানে পুলিশের কিন্তু বহু শূন্য পদ রয়েছে, সেখানে সেটা পূরণ হচ্ছে না, চাকরি হচ্ছে না মানুষের, কিন্তু দেখা যাচ্ছে যে সেই জায়গায় সিভিককে দিয়ে কাজ চালানো হচ্ছে, কম মাইনে দিয়েছে কাজ চালানো হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে যে সেখানে শূন্য পদ পূরণ হচ্ছে না, চাকরি হচ্ছে না, আর অন্যদিকে দেখা যাচ্ছে এই ঘটনাগুলো অহরহ ঘটছে। আমি আপনার কাছে আবার ফিরবো, যদি আপনার কি মনে হয় এই প্রেক্ষিতে? না, এই সরকার দেখুন 8.5 লক্ষ আপনার শূন্য পদ, মানে যেটা এক্সিস্টিং পদ, সেই পদটাকে চিরতরে, মানে আর্টিকেল 370 কে যেমন বিজেপি বিলুপ্ত করে দিয়েছে, ও আর কোনোদিন পৃথিবীর, মানে বিশেষ করে ভারতবর্ষের বুকে আমরা পাবো না। সেরকম ভাবে তৃণমূল কংগ্রেসও কিছু জিনিস অবলুপ্ত করেছে বা বিলুপ্ত করেছে। তার মধ্যে হচ্ছে এই 8.5 লক্ষ শূন্য পদ, এটা কোনোদিনই আর ফিরে আসবে না, মানে এরা কোনো রিক্রুটমেন্ট দেবে না টোটালি। এবং আরেকটা জিনিস যেটা করেছে সেটা হচ্ছে এরা পুলিশে নিয়োগটা করবে না। আপনি ভাবুন, প্রায় ধরুন এই রাজ্যে যে জনগণ একটু পুলিশের যে অনুপাত, সর্বাধিক কোনো রিক্রুটমেন্ট নেই, পুলিশের রিক্রুটমেন্ট নেই টোটালি। আইন শৃঙ্খলা ব্যবস্থা টোটালি কোলাপস করে গেছে বাংলায়। বকটুয়ে জীবন্ত শিশু নারী তারা পুড়ে মরল, পুড়িয়ে মারা হলো। মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন যে আনারুল আনারস তুমি কেন পুলিশ ডাকো? এই রাজ্যে আনারুল বা আনারস এরাই পুলিশকে ডাকে। বেশ বেশ, এই রাজ্যে তো আমি দেবব্রতর কাছে এই উত্তর নেব। দেবব্রত বা আনারসের নির্দেশ না আসা পর্যন্ত দেখুন পুলিশ কোনোদিন অ্যাক্ট করবে না, এটা খুব স্বাভাবিক। দলদাসে পরিণত হয়েছে। যারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমার মনে হয় এই রিক্রুটমেন্ট নিয়ে বেশি কথা বলা উচিত না, কারণ আমরা দেখেছি করোনার সময় থেকে মানে সেনাবাহিনীতে নিয়োগ একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছে, 3 বছর কোনো নিয়োগই ছিল না। এটা আমি বলছি না, কর্নেল জিডি বক্সি বলেছেন, খুব প্রিয় পাত্র, মাননীয় নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র। এটাও আমরা দেখেছি, প্রায় সেনাবাহিনীতে 1.5 লক্ষ পদ মানে বিলোপ করে দেওয়া হয়েছে, তাদেরকে রিক্রুটমেন্ট হচ্ছে না, এবং বিভিন্ন অফিসার বিভিন্ন এখানে সেনাবাহিনীর সঙ্গে রাজ্যের পুলিশের আমরা আলোচনা করছি না, কিন্তু যারা বলছে না তার শূন্য পদ পূরণ হচ্ছে না পুলিশে। শুনুন, শূন্য পদ পূরণ হচ্ছে কি হচ্ছে না আমরা তো দেখতে পাচ্ছি। এবং এই যে বললেন না 1,30,000 সিভিক দিয়ে কাজ করানো হচ্ছে, দেখুন 1,30,000 10% যদি হয় 1300 হয়, এবং 1% যদি 130 হয়। এখানে আমরা 2 জন 3 জন 4 জন দেখা যাচ্ছে ভুলভাল কাজ করে ফেলছে। নিশ্চয়ই এটা করা কখনো উচিত না, যে বার্তাটা যায় ঠিকঠাক বার্তা যায় না। এমন কাজ করছে দেবব্রত দা, আপনি তো শুনলেন যে আত্মঘাতী হচ্ছে একজন কিশোর, নিশ্চয়ই একদম অন্যায় কাজ। কিন্তু এই সিভিক ভলান্টিয়ারগুলো যে ভালো কাজগুলো রয়েছে সেইগুলো একটু দেখতে, আমরা দেখতে পাচ্ছি একজন সিভিক ভলান্টিয়ার রক্ত দিয়ে একটা মুমূর্ষু প্রাণীর জীবন বাঁচাচ্ছে, কাকে একটা আহতকে হাসপাতালে পৌঁছে, কার এই ভালো কাজগুলো নিশ্চয়ই করবে, এটাই তো স্বাভাবিক। দেখুন হিউম্যান বিষয়টা যেটা দাঁড়াচ্ছে দেবব্রত দা, যে উদাহরণগুলো
আপনি দেখছেন চলতি সপ্তাহেই যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক, নিশ্চয়ই একদম তারপরে মর্মাহত। আপনি কি বলবেন? কখনোই এরকম ঘটনা ঘটা উচিত, যে ঘটনাটা ঘটে গেছে এটা তো বলারই কিছু নেই, যে খুবই মর্মাহত। প্রত্যেকটা মানুষ এই বাচ্চাটাকে দেখে এমনি মর্মাহত, কিন্তু এই ঘটনা ঘটা উচিত নয়, কিন্তু ঘটে যায়। দুর্ঘটনার উপর তো কারো হাত থাকে না। যে ঘটনাটা আগামী দিন এর থেকে শিক্ষা নেওয়া উচিত, আগামী সমাজকেও শিক্ষা নেওয়া, সমাজ ব্যবস্থাকেও শিক্ষা নেওয়া উচিত, সামাজিক যে অবক্ষয় সেখানেও দেখা উচিত, এবং আমাদের নেটিজেনদের দেখা উচিত, এবং মানুষকেও দেখা উচিত যে সামাজিক যে অবক্ষয়ের ফল। এতটা দুঃসাহস পাচ্ছে কোথা থেকে দেবব্রত দা? না, সিভিক ভলেন্টিয়াররা এতটা দুঃসাহস পাচ্ছে কোথা থেকে? একবারও যেখানে দেখা যাচ্ছে যে একজন কিশোর তিনি সে আত্মঘাতী হচ্ছে, এত মারধর, এত তাকে অপমান করা হচ্ছে, অপমানে আত্মঘাতী হয়েছে কিশোর। দেখুন সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক, তদন্ত এখনো শেষ হয়নি, তদন্ত চলছে, সেটা দেখাও নিশ্চয়ই এই হবে। যে ঘটনা ঘটে দুঃখজনক ঘটনা, যে আর সমাজে একটা ভুল বার্তা যাচ্ছে, সেটা কখনো ঘটা উচিত নয়। কিন্তু অনিল দা, আপনার বক্তব্য নেব। পুলিশ রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ নেই। আমি নিজে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং কলেজ, স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমির সঙ্গে পরোক্ষ যুক্ত আছি, মানে ওখানে আমি গেস্ট লেকচারার ওই পুলিশ কলেজে। ওখানে যারা ডিএসপি, যারা ডব্লিউবিসিএস বি গ্রুপ, তাদের কিন্তু ট্রেনিং ক্লাসেও আমি অ্যাজ গেস্ট লেকচারার অ্যাটেন্ড করেছি। দুটো ব্যাচই, 71 ব্যাচ এবং 72 ব্যাচ, দুটো ব্যাচই এখন কিন্তু চলে গেছে, পাস আউট হয়ে গেছে রিসেন্টলি। এপ্রিলেই পাস আউট হয়েছে লাস্ট ব্যাচটা, 72 ব্যাচটা। এবং সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর যারা প্রমোশন পায়, তাদেরও যে প্রি প্রমোশনাল ট্রেনিং হয়, তাদেরও কিন্তু অন্তত 6টা ব্যাচ আমি নিজে অ্যাজ গেস্ট লেকচারার অ্যাটেন্ড করার সুযোগ গ্রহণ করেছি। তো এই কারণে আমি জানি সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট নিয়ে একটা প্রসেস চলছে, কিন্তু একটা সমস্যা আপনারা নিশ্চয়ই জানেন, সবাই শুনেছেন, যে ওবিসি এ এবং ওবিসি বি, এটা নিয়ে একটা মহামান্য আদালতে একটা কেস এখনো পর্যন্ত ফয়সালা হয়নি। এই ইস্যুটাকে কেন্দ্র করে কিন্তু এই সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টটা হেল্ড আপ হয়ে আছে। তো ওটা মিটে গেলে আমার মনে হয় খুব, কারণ গভর্নমেন্টও চাইছেন, এবং মহামান্য আদালত, এমনকি সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত চেয়েছেন যে পুলিশের সংখ্যা যথেষ্ট কম আছে, রিক্রুটমেন্ট প্রচুর দরকার, এবং এদিকে একদিকে যেমন জব ক্রিয়েশন হয়, অপরদিকে কিন্তু পুলিশের কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সেই জন্য এটার ব্যাপারে আমার মনে হয় গভর্নমেন্টও চাইছেন এটা করতে, কিন্তু কিছু সমস্যা রয়েছে, সমস্যাগুলো কেটে গেলে পরে আমার মনে হয় এগুলো করার ক্ষেত্রে খুব একটা বেশি অসুবিধা হবে না। অনিল দা, আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে সিভিকের দায়িত্ব নেবে কে? আমি একটু অ্যাড করব যদি খুব সংক্ষেপে। হ্যাঁ, না আমি বলছি, ধরুন মানে বিজেপি ইলেকশনে হেরে গেল, বিজেপি তার পর্যালোচনায়, মানে আমরা পর্যালোচনা করি, সেখানে দেখি যে কোন জেলা সভাপতি খারাপ পারফরমেন্স করলো, তার ভিত্তিতে আমরা অ্যাক্ট করি। তৃণমূল যদি খারাপ রেজাল্ট করে, তো প্রথমেই তৃণমূল কংগ্রেস কাকে সরিয়ে দেয়? থানার ওসি কে বা এসপি কে। তার মানে এই যে নির্বাচন প্রক্রিয়াটা তারা করতে পারেনি তৃণমূলের হয়ে, যে কারণের জন্য যখন রেজাল্ট খারাপ হচ্ছে, তারা কিন্তু এসপি বা ওসি কে সরিয়ে দিচ্ছে। এইসব তথ্য কোথায়? তোমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি? তৃণমূলের ক্যাডারের মতো কাজ। আরে কোথা থেকে পাচ্ছ এইসব তথ্য? তাহেরপুরে তৃণমূল কংগ্রেস হেরে গেল, আরে অমিত শাহ দপ্তরকে এইভাবে কেন সরিয়ে দেওয়া তৃণমূল, কিন্তু আমরা দেখলাম আর তাহেরপুরের ওসি কে ওখান থেকে সরিয়ে দেওয়া। অর্থাৎ তাহেরপুরের ওসি তৃণমূলের হয়ে ঠিকঠাক ভাবে কাজ করতে পারেনি, ফলে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো একটা পুলিশ যখন দলদাসে পরিণত করা হচ্ছে, নিচু তলার পুলিশ, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কি সরানো হবে? দোষ দেব না এই কারণের জন্য, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কি সরানো হবে? বারবার করে বলছি, চেইন অফ কমান্ড ফলো করে এসপি নির্দেশ। যদি বোঝা গেছে বিষয়টা হচ্ছে যে সিভিক পুলিশের কে দায়িত্ব নেবে, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কি সরানো হচ্ছে? যদি যেভাবে সিভিক পুলিশের দাদাগিরি অহরহ ঘটনা আমরা দেখছি, এবং একজন কিশোরের প্রাণ পর্যন্ত চলে গিয়েছে। আমরা একটা অন্য ইস্যু নিয়ে ফিরবো, কারণ আজকে নীতি আয়োগের বৈঠক হয়েছে, প্রধানমন্ত্রী বার্তা দিয়েছেন, সেই সব নিয়ে আলোচনাতে ফিরবো একটা ব্রেকের পর। সঙ্গে থাকুন।